আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব আমাদের ভর্তি পরীক্ষার জন্য। আমরা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই বছর যে পরীক্ষাটা হবে খুবই শীঘ্রই হতে চলেছে। সো এই শর্ট টাইমে আমরা ইংলিশের জন্য একটা বেটার প্রিপারেশনের জন্য আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা মেডিকেল ইংরেজির প্রিপারেশন 90 to 95% পর্যন্ত নিতে পারি। ওকে, সো আমরা বেশি কথা না বলে কোশ্চেন সলভিং এ চলে যাই। আশা করি আমার স্ক্রিনটা টোটালি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো আমাদের 1 নম্বর কোশ্চেনটা বলছে দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। এখন এখানে শর্টলিটা কি, মানে শর্টলিটার পরিচয় কি? আমি আজকে যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের কোশ্চেন গুলো, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো যেটা ছিল যে শর্টলিটা আসলে কোন, এটার পরিচয় কি, শর্টলির পরিচয় কি? এটা সাবজেক্ট নাকি অ্যাডভার্বিয়াল নাকি কমপ্লিমেন্ট নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা, আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এইখানে যে শর্টলি শব্দটা বলা হয়েছে, এই যে যে শর্টলি শব্দটা এখানে বলা হয়েছে, শর্ট, শর্টটা কি? আমি স্ক্রিনে সকল পরিচয়গুলো লিখে দিচ্ছি যাতে আমার মুখের সাথে আপনারা পড়ে আরো বেশি ক্লিয়ার হতে পারে। আচ্ছা, মনে রাখবেন যখন এল ওয়াই কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন আপনারা খেয়াল করবেন এল ওয়াই এর পূর্বে অ্যাডজেক্টিভ আছে নাকি নাউন আছে। যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, এবং যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হবে। যদি এখানে শর্ট, শর্ট মানে ছোট বা খাটো, যেটা একটা অবস্থা বর্ণনা করছে, সো শর্টটা একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত হলে কি বললাম, যে সবসময় সেটা অ্যাডভার্বিয়াল হবে। তার মানে এখানে শর্ট লেটার পরিচয় কি? বি, যেটা হলো অ্যাডভার্বিয়াল। এটা সাবজেক্ট হবে না, কমপ্লিমেন্ট হবে না, অ্যাডজেক্টিভ তো হবে না, কারণ এটা নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়নি। 1 নম্বর শেষ, যেমন আমরা 2 নম্বরে দেখি। আচ্ছা, আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন ইন দিস টাউন। এটা 22-23 আসছিল, বলছে যে আসলে ওকে, আমাদের এখানে কিট অ্যান্ড কিনের নিচে দাগ দিয়েছিল এবং বলেছে যে এটা কি আসলে প্রিপোজিশনাল ফ্রেজ নাকি কনজাংশনাল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ফ্রেজ। তার মানে আমাদের এখানে ক্লজের কোনো অস্তিত্ব নেই। এবং মনে রাখবেন এই যে কনজাংশনাল ফ্রেজের কোনো অস্তিত্ব আমরা ইংরেজিতে এখনো পর্যন্ত পাইনি। সো এইটা আমাদেরকে স্কিপ করতে পারি আমরা সহজে, ঠিক আছে? তার মানে আমাদের কনজাংশনাল ফ্রেজ হবে না। এখন আমরা প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। সো আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন ইন দিস টাউন। এখন এইখানে আই হ্যাভ নো, আমরা যখন নাউন ক্লজ নির্ণয় করেছিলাম, আমার চ্যানেলে ফ্রেজ এবং ক্লজ নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়ে আছে, সেখানে যদি আপনারা একটু দেখে আসেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে বুঝে যাবেন। এবং সেখানে আমি একটা টেকনিক বলেছিলাম যে নাউন ক্লজ বা ফ্রেজ নির্ণয়ের জন্য, যে আমরা এটাকে ইট বা দিস দ্বারা চেঞ্জ করবো। যে আই হ্যাভ নো, আমার নেই, আই হ্যাভ নো ইট, আই হ্যাভ নো দিস, এই বাক্যটা কিন্তু আসলে সঠিক হয়। তার মানে যখন আমরা ইট দ্বারা চেঞ্জ করলে পরিপূর্ণ একটা বাক্য পাবো, তখন আমাদের সেটা নাউন ক্লজ হয়ে যাবে। তার মানে তার মানে হচ্ছে আমাদের আই হ্যাভ নো ইট, আমার নেই এটা, এটা একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে, সো আমাদের এটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। আবার যদি আমরা বাংলা অর্থ করার ট্রাই করি, আই হ্যাভ নো, আমার নেই, কি নেই? আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাই। তার মানে আমরা এখানে কি দ্বারা প্রশ্ন করলেও কিন্তু উত্তর পাচ্ছি। সো এটা অবশ্যই আমাদের নাউন ফ্রেজ হবে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ তো হবেই না, কারণ এটা কোনো অবস্থা বর্ণনা করছে না। ওকে, আমাদের 2 নম্বর শেষ, এবার 3 নম্বরে আসি। 3 নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু কনফিউজিং টাইপের। যে আমরা জানি কি যে বিফোর এবং আফটার থাকলে সাধারণত সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তবে বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স তখনই হবে যখন বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকে। আবার আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং পূর্বে পাস্ট ইনডিফিনাইট থাকতে হবে। কিন্তু যদি আপনারা একটু খেয়াল করেন এখানে, যে এখানে বিফোর এর আগে আমাদের কোন টেন্স? আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আবার বিফোর এর পরে দেখেন তো কোন টেন্স? এই যে বিফোর এর পরে, সরি, আচ্ছা, আবার হচ্ছে বিফোর এর পরে একটুখানি খেয়াল করেন, বিফোর এর পরে কিন্তু আই মুভ টু দা ইউএসএ, এটা কিন্তু পাস্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স। তবে আমার পাস্ট পারফেক্ট টেন্সে যদি আফটার বা বিফোর থাকে তখন বিফোর এর পরে কি হয়? বিফোর এর পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, এটা ঠিক আছে। কিন্তু বিফোর এর পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এখানে নাই, না থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্স কখনোই হবে না।
এখন যখন এরকম একটা বিফোর বা আফটার বা কোনো কনজাংশনের পূর্বে দুই রকমের টেন্স থাকবে, তখন আমরা সবসময় যে প্রথম টেন্স আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 years, এই প্রথম টেন্স অর্থাৎ কনজাংশনের এখানে বিফোর কনজাংশন হিসেবে বসেছে, সো এই কনজাংশনের প্রথম যে টেন্স সেই টেন্সটা আমরা নির্ণয় করব। তাহলে এটা আমাদের কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ সি, দ্যাট ইজ অপশন নাম্বার সি। ওকে, যখন আমাদের দুইটা টেন্স থাকবে একটা কনজাংশনের মানে আগে পরে, তখন আমরা প্রথম টেন্সটাই নির্ণয় করব। এইটা একটু কনফিউশন আমাদের ভিতরে চলে আসে। এবার 4 নাম্বারটা আমরা দেখি, সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রম বিলো। এইখানে আমাদের প্রথম শর্তটা হলো যে এখানে হচ্ছে আমাদের আগে কমপ্লেক্স সেন্টেন্স নির্ণয় করতে হবে এবং তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ কিনা সেটা নির্ণয় করতে হবে। আমাদের দুইটা টাস্ক। এখন আমরা আগে দেখি যে এই প্রত্যেকটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স কিনা। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কি? যে একটা কনজাংশন থাকবে এবং কনজাংশনের আগে পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আচ্ছা, এই যে প্রথম এ নাম্বার অপশনে দেখেন যে হট, হট হলো এখানে কনজাংশনের আগে পরে দুইটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি। আবার বি নাম্বার এখানে দ্যাট, দ্যাট হলো একটা কনজাংশন, তার আগে পরে দুইটা ক্লজ আছে। আবার সি নাম্বারে দ্যাট সিমিলার ওয়েতে কনজাংশন, তার আগে পরে ক্লজ আছে। আবার ডি নাম্বারে দ্যাট কনজাংশন, তার আগে পরে দুই রকম ক্লজ আছে। সো এই চারটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাদের নির্ণয় করতে হবে এই চারটার ভিতরে আমাদের কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার ওই ক্লজের ভিতরে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, যে আমি বলেছিলাম যখন কোনো কনজাংশনের পূর্বে, যখন কোনো কনজাংশনের পূর্বে ভার্ব থাকে, যেমন এখানে ক্রিটিসাইজ, এখানে আমাদের এই যে হটটা হচ্ছে আমাদের কি, এই হটটা হচ্ছে আমাদের কনজাংশন। এই কনজাংশনের পূর্বে দেখেন ক্রিটিসাইজ, এই যে ক্রিটিসাইজটা কি, একটা ভার্ব। ইউ মে ক্রিটিসাইজ, মে হলো মোডাল ভার্ব, তো তারপরে একটা ভার্ব আছে, এটা মেইন ভার্ব না হলো আমাদের এখানে ভার্ব হিসেবে ধরে নিতে হবে এবং এটা ভি1 হিসেবে কাজ করে। সো এখানে কনজাংশনের পূর্বে দেখেন ক্রিটিসাইজ ভার্ব আছে, সো আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজটা এ নাম্বার হবে, দ্যাট মিন্স ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, তার মানে অপশন নাম্বার এ। কেন? আবারও বলছি যে অ্যাডভার্বিয়াল ক্লজের শর্ত হলো যে কোনো কনজাংশনের পূর্বে যদি ভার্ব থাকে, একটা মাত্র ভার্ব থাকলেই আমরা সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে নেব। কিন্তু দেখেন এই যে বি সি ডি কোনো অপশনে কিন্তু দেখেন দ্যাট এর পূর্বে শিওর ভার্ব না, আবার দ্যাট এর পূর্বে উইক ভার্ব না, দ্যাট এর পূর্বে মানি ভার্ব না, সো আমাদের এগুলো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। এবার 5 নম্বরে আমরা দেখি which of the following is not a noun। আচ্ছা, কোনটা নাউন না? আমি এখানে স্ক্রিনে পাশে কিছু সিম্পটম দিয়ে দিয়েছি, এই সিম্পটম গুলো যখন শব্দের শেষে থাকবে এই শব্দাংশগুলা, তখন আপনারা ধরে নেবেন যে সেগুলো হচ্ছে আমাদের নাউন এবং এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি লিভলিহুড, হুড, টিওয়াই, এনি, ডবল এস, এই তিনটাই হচ্ছে আমাদের নাউন। কারণ কি এই সিম্পটম গুলো কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের নাউন না হলো এই যে এ নাম্বার অপশনটা। ওকে, আমাদের এ নাম্বার অপশনটা হচ্ছে নাউন না। কারণ কি এখানে সফটলি, ওই যে আমরা আগে দেখেছিলাম যে শর্টলির মতনও কিন্তু এখানে সফটলিটা বোঝানো হয়েছে, যে সফট নরম, এটা অ্যাডজেক্টিভ অবস্থা বর্ণনা করছে। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হলে সেটা অবশ্যই অ্যাডভার্ব, তার মানে সফট এটা অ্যাডভার্ব, এটা নাউন না। এবং লিভলিহুড, রেসপন্স, এখানে টিওয়াই আছে, এটা নাউন অবশ্যই। আবার ফ্রেন্ডলিনেস, এটাও নাউন। আমাদের অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এবার 6 থেকে 10 নাম্বার পর্যন্ত, মানে 6, 7, 8, 9, এইগুলো হলো একটু বড় ধরনের কোশ্চেন, যেগুলো আমাদের সলভ করতে একটু সমস্যা হতে পারে, তবে আমরা খুবই শর্টলি শিখে যাবো। দেখেন, আচ্ছা, আমাদের এখানে বলেছে যে কোন সেন্টেন্সে সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার করা হয়েছে। সো আমরা একটু ডি নাম্বার থেকে শুরু করি, কারণ এখানে আমি মনে হচ্ছে যে ডি নাম্বার থেকে শুরু করলে ভালো হবে। আচ্ছা, ডি নাম্বার বলেছে somebody want to speak with you। এখন আমরা যখন somebody বা everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none, everyone, এই সকল শব্দ বা এই সকল প্রোনাউন গুলো যখন বাক্যে থাকবে, তখন সেই সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে এখানে সামবডিটা সিঙ্গুলার, এই যে আমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছি সামবডি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু এখানে একটুখানি খেয়াল করেন, ওয়ান্ট, ওয়ান্ট কে ওয়ান্টের পরে কিন্তু এস বাই এস নাই, তার মানে ওয়ানটা প্লুরাল হয়ে গেছে, যেটা কারেক্ট না। ডি বাদ গেল। এবার সিতে আসি, নাম্বার বলেছে ট্রাফিক জ্যামস ইন দ্য পার্কিং এরিয়া ওয়াজ অন ডিফিকাল্টি ফর দ্য ভিজিটর্স। এখন
এইখানে ট্রাফিক জ্যামস মনে রাখবেন, ট্রাফিক জ্যামস, এখানে জ্যামস এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম। ট্রাফিক জ্যামস যদি শুধু ট্রাফিক বলা হতো, আমি পাশের স্ক্রিনে লিখেও দিয়েছি, যদি শুধু ট্রাফিক বলা হতো তখন কিন্তু সেটা আনকাউন্টেবল নাউন হতো। আমি আনকাউন্টেবল নাউনের তালিকাও পাশে দিয়ে দিয়েছি। যদি শুধু ট্রাফিক হতো তখন সেটা সিঙ্গুলার হতো, কিন্তু ট্রাফিক জ্যামস দুইটা শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হয়েছে যেটা প্লুরাল হয়ে যাচ্ছে, যেটা কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে কখনোই ওয়াজ হবে না, প্লুরাল হলে কি হবে না, কখনোই ওয়াজ হবে না, এখানে আমাদের ওয়ার হবে। সো এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসাবে ভুল। এবার দেখি নট অনলি সুফিয়া বাট অলসো নাসিমা ওয়ান টু ভিজিট গ্র্যান্ডমা। এখন মনে রাখবেন নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নট এই সকল ক্ষেত্রে আমরা সবসময় পরেরটা, নট অনলি বাট অলসো ক্ষেত্রে, বাট অলসো ক্ষেত্রে আইদার অর এবং নরের পরে যে সাবজেক্ট আছে সেইটা দেখে আমরা ভার্ব ইউজ করব। ঠিক আছে, তার মানে পরের অংশটা এট লাস্ট সাবজেক্ট যেটা সেটা দেখে আমরা ভার্ব নির্ণয় করবো। এখানে বাট অলসো নাসিমা, বাট অলসো নাসিমা, এখন এখানে নাসিমা কি একজনের নাম যেটা সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার হলে কি এখানে ওয়ান্ট হবে? একটু দেখে বলুন তো, সিঙ্গুলার হলে কি এখানে ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? ওয়ান্টস হবে, যদি এখানে ওয়ান্ট আছে সো এখানে এটা ভুল। তার মানে এট লাস্ট আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম এই যে এ নাম্বার। এবার এ নাম্বার কেন কারেক্ট হলো আমি আবারও বলে দিচ্ছি, দেখেন এখানে যখন দেখবেন কোনো বাক্যে প্রিপজিশন আছে এবং প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্টটা থাকবে, প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের পরের ভার্বটা বসাতে হবে। তো দেখেন ফর হলো একটা প্রিপজিশন, ফর প্রিপজিশন, সো আমাদের ফরের পূর্বে ওয়ান প্রবলেম, ওয়ান প্রবলেম, সো ওয়ান প্রবলেমটা কি একটা সমস্যা, একটা সমস্যা, যেটা হলো একটা সিঙ্গুলার। যদি এখানে সিঙ্গুলার হয়েছে সো আমাদের এখানে ভার্বও দেখেন ওয়াজ সিঙ্গুলার হয়েছে, সব বাক্যটা কিন্তু আমাদের সঠিক হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা একটু বেশিক্ষণ ধরে এক্সপ্লেন করা লাগবে কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার বলেছে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স হু থট ইউ গ্রামার। এখন কে তোমাকে গ্রামার শিখিয়েছে? ভয়েস চেঞ্জ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও ক্লেম করছি বিষয়টা। এখন যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চুজ করি, আশা করি যারা প্রিপারেশন নিচ্ছেন ম্যাক্সিমামই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আর ভয়েস চুজ করতে পারেন। যদি না পারেন আমি চ্যানেলে অন্য কোনো একটা ভিডিওতে এটা শিখিয়ে দিব, তবে আজকে আমি অতটা বেশি এক্সপ্লেন করছি না। দেখেন যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চুজ করব তখন মনে রাখবেন যে হু থাকে, যদি হু থাকে তাহলে আমরা এখানে সবসময় বাই হুম ব্যবহার করব এবং প্রত্যেকটা অপশনে আমাদের বাই হুম রয়েছে, প্রত্যেকটা অপশনে আমাদের কি রয়েছে, বাই হুম রয়েছে। ক্লিয়ার? ওকে, তোমরা প্রত্যেকটা অপশনে বাই হুম খেয়াল করছো, তার মানে আমরা এবার চারটে অপশন নিয়ে কাজ করব। এখন বাই হুম যেহেতু আমাদের হয়ে গিয়েছে, এবার মনে রাখবে যখন হুম থাকবে তখন কিন্তু আবার হু হবে, হু থাকলে বাই হুম হবে আর হুম থাকলে হু হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন বাই হুমের বসানোর পরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যেভাবে করি সেম, টোটালি সেম, যে আমরা প্রথমে অবজেক্ট বসাই, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হয়ে যাবে। সো বাই হুমের পরে দেখে আমরা এখানে অবজেক্ট কোনটা, এখানে আমাদের অবজেক্ট কি, এখানে আমাদের অবজেক্ট হচ্ছে গ্রামার। সো আমরা যেহেতু বাই হুমকে অবজেক্ট হিসেবে পেয়ে গিয়েছি, এখানে আমাদের বাই হুমকে আমরা অবজেক্ট হিসেবে পেয়ে গেলে তার পূর্বে আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্ব হবে। বাই হুমকে আমরা অবজেক্ট হিসেবে পেয়ে গেলে অবশ্যই একটা বাই হুম হবে, তার মানে বাই হুমের পরে ইউ আছে যেটা হবে না, বাই হুমের পরে গ্রামার আছে যেটাও হবে না, বাই হুমের পরে ওয়াজ আছে, ওয়ার আছে। এখন দেখেন ইউ এর পূর্বে ইউ কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হয়, ওয়াজ হয় নাকি ওয়ার হয়? অবশ্যই ওয়ার হয়, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি ডি। ক্লিয়ার? এখন দেখেন বাই হুম, হু বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু এর ক্ষেত্রে বাই হুমকে আমরা অবজেক্ট হিসাবে ধরেছি, অবজেক্ট হিসাবে ধরলে এরপরে আমাদের অক্সিলারি ভার্ব হবে, এবার অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার 8 নম্বরে আসি। 8 নম্বরটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, আমরা জানি যে ইফ যুক্ত ক্লজ হলো কন্ডিশনাল সেন্টেন্স। সো এই কন্ডিশনাল সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে, যে স্ট্রাকচার গুলো আমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছি। বাসার স্ক্রিনে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এটা আমাদের কোনটা সঠিক এটা আমাদের এখন নির্ণয় করবো। দেখেন, আচ্ছা,
ইফ এর আচ্ছা পরে আমরা এখানে যখন এ ইফ এর নাম্বারে পরে যেটা দেখতে যখন পাচ্ছি যে ইফ ফার্স্ট এর টেন্স পরে থাকে, কিন্তু ইফ এর আমরা পরে যখন পাস্ট কি থাকে, সিম্বল খেয়াল করছি ফার্স্ট তাই না। টেন্স থাকে, তো তখন আমরা আমরা কি ব্যবহার হলো করি সেকেন্ড দেখেন। কন্ডিশন হলো যেটা দেখেছি যে যদি ইফ এর পরে যদি পাস্ট সিম্বল থাকে তাহলে ইফ এর পরের ক্লজে কি হবে, ইফ এর পরের ক্লজে হলো সাবজেক্ট প্লাস পাস্ট মডাল প্লাস ভার্ব তারপরে বাকি অংশ। কিন্তু এখানে পরের অংশ অর্থাৎ ইফ এর পরের অংশে কিন্তু কোনো আমরা মোডাল ভার্ব খেয়াল করছি না, তার মানে আমাদের এ নাম্বার অপশনটা কিন্তু হবেই না। এখন আমরা বি নাম্বার অপশনে যদি দেখি তাহলে আমরা এখানে প্রথমে প্রেজেন্ট সিম্পল দেখতে পাচ্ছি এবং আমরা ফার্স্ট কন্ডিশনালে যদি একটুখানি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রেজেন্ট সিম্পল থাকে তখন আমরা ইফের পরে কি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট মোডাল প্লাস বাকি অংশ, তাই না। সো আমরা এখানে ইফের পরে প্রেজেন্ট সিম্পল দেখতে পাচ্ছি এবং তার পরের ক্লজে হচ্ছে আমরা কি খেয়াল করছি যে সাবজেক্ট আছে শিয়াল আছে যেটা হলো প্রেজেন্ট মোডাল, তারপরে ভার্ব তারপরে বাকি অংশ আছে। সো আমাদের এই বি নাম্বার অপশনটা ফার্স্ট কন্ডিশনালের রুলসটা সম্পূর্ণভাবে মেনেছে, যে কারণে কিন্তু আমাদের এটা সঠিক হয়েছে। কিন্তু এ নাম্বার অপশানে কিন্তু হচ্ছে আমাদের আসলে সেকেন্ড কন্ডিশনালের পুরোপুরি রুলসটা মানেনি, অর্থাৎ প্রথম অংশটুকু মানলো দ্বিতীয় অংশটুকু কিন্তু মানেনি, যে কারণে কিন্তু হবে না। আবার সি এবং ডি নাম্বার অপশানটা কেন হয়নি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা স্ট্রাকচার দেখে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা 9 নম্বরে দেখি। 9 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য না, এটা ঢাকা ইউনিভার্সিটি বা অ্যাডমিশন বা জব পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা ভালো করে খেয়াল করেন। দেখেন এখানে বলেছে যে বাট আসলে প্রিপজিশন হিসাবে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে, যে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বাট ইজ ইউজড অ্যাজ প্রিপজিশন, মানে বাট প্রিপজিশন হিসেবে কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। আচ্ছা দেখেন, এই আমরা প্রথমটা থেকে শুরু করি। দেখেন প্রথমটাতে বাটের পূর্বে কি আছে, প্রথমটাতে বাটের পূর্বে হার্ড আছে। হার্ড মানে কি, উই ট্রাইড হার্ড। এখন আমরা চেষ্টা করি কঠোরভাবে, সো এটা অ্যাডভার্ব, কারণ কি ট্রাইডটা হলো ভার্ব, সো ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব হয় এবং অ্যাডভার্বের পরে কখনোই প্রিপজিশন বসে না। অ্যাডভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ বসে, না হলে আবার কোনো নন ফাইনাইট ভার্ব বসে। সো এই প্রথমটা আমাদের কখনোই প্রিপজিশন না। কেন না, কারণ বাটের পূর্বে অ্যাডভার্ব আছে, আর অ্যাডভার্ব বাটের পূর্বে মানে প্রিপজিশনের পূর্বে কখনোই অ্যাডভার্ব থাকে না। এবার দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখন এখানে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখন এখানে দেখেন বাট নো মানে ওয়ান বাট লাইকস। এখন দেখেন বাটের পরে কি আছে, বাটের পরে দেখেন আপনার লাইকস আছে। এখন লাইকসটা কি, লাইকসটা হচ্ছে আপনার ভার্ব। তার মানে বাটের পরে কখনোই মানে বাটে যদি প্রিপজিশন হয়, সো প্রিপজিশনের পরে কখনোই ভার্ব থাকে না। প্রিপজিশনের পরে কখনোই ভার্ব থাকে না, প্রিপজিশনের পরে সবসময় নাউন থাকে। আবার বাটের পূর্বে থেকে আমরা এখন তাকাবো না, কারণ বাটের পূর্বে ওয়ান যেটা হলো একটা প্রোনাউন, প্রোনাউন থাকতে পারে, তবে প্রোনাউন একটা শর্ত দেখলে আমাদের হবে না, এর পরেরটা আমাদের দেখতে হবে। এর পরে দেখেন লাইকস আছে যেটা ভার্ব, তার মানে প্রিপজিশনের পরে কখনো ভার্ব থাকে না। এবার দেখেন ডি নাম্বার, ইট ইজ বার্ড। ইট ইজ বার্ড, ওই যে সিমিলার রয়েছে, আমি বললাম যে ইজ হলো এখানে ভার্ব, সো ভার্বের পরে ইট ইজ বার্ড মানে ভার্বের পরে সবসময় আমাদের অ্যাডভার্ব হয়। ইজ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সো ইজ এর পরে অ্যাডভার্ব হয়, তার মানে এখানে বার্ডটা কি অ্যাডভার্ব নট প্রিপজিশন। তাহলে বাকি থাকতেছে কি, যে সি নাম্বার। তাহলে সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা এখানে বাটের পূর্বে দেখেন নান আছে। এখন নানটা কি, নানটা হচ্ছে আমাদের কি, নানটা হচ্ছে আমাদের প্রোনাউন। এখন বাটের পূর্বে প্রোনাউন থাকে, অর্থাৎ প্রোনাউন বা নাউন বা প্রোনাউনের পরে আমাদের প্রিপজিশন বসে, একটা শর্ত গেল। এবার দা ব্রেভ, এখানে দা ব্রেভটা যদি এটুকুনি খেয়াল করেন, এখানে দা ব্রেভটা কিন্তু আসলে নাউন। দা ব্রেভ এটা কিন্তু আসলে নাউন হয়ে যাচ্ছে, কারণ কি যখন দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা কমন নাউন হয়ে যায়। এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, দা প্লাস অ্যাডজেক্টিভ তখন সেটা নাউন হয়ে যায়। তার মানে আমি আগে একটা কথা বলেছিলাম যে প্রিপজিশনের পরে আমাদের নাউন হয়, প্রিপজিশনের পরে নাউন হয়, নাউন বা প্রোনাউন হয়, আবার প্রিপজিশনের পূর্বে নাউন বা প্রোনাউন হতে পারে। তার মানে দুইটা শর্ত এই সি নাম্বার অপশনে খেটেছে, সো আমাদের এই অপশনটা কারেক্ট হবে কি সি নাম্বার। আর যে বি নাম্বার অপশনে এখানে ওয়ানটা কিন্তু আসলে প্রোনাউন নয়, এখানে ওয়ানটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, কারণ এখানে নোটা হলো অ্যাডভার্ব, নো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, সো এই অ্যাডভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়। তো আমাদের নোটা প্রোনাউন না, নোটা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কখনোই কি হয় না,
অ্যাডজেক্টিভের পরে কখনোই প্রিপজিশন হয় না সাধারণত, ঠিক আছে? এই জন্য আসলে এটা কারেক্ট হয়নি। আর সি নাম্বার এই জন্য কারেক্ট হয়েছে যে এখানে বাটের পরে দেখেন নাউন আছে, দা ব্রেভ, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা নাউন হয়ে যায়। সো আমাদের এটা অবশ্যই কারেক্ট আনসার। At last questions there, hearing the noise the boy woke up. Here the word hearing is an, অর্থাৎ এখানে hearingটা আসলে কি? আচ্ছা, এইটা নিয়ে আমি বেশি বিচার বিশ্লেষণ করবো না, কারণ জিরান পার্টিসিপল বললে আমার চ্যানেলে অনেক বেশি ভিডিও দেওয়া আছে, সেই প্রত্যেকটা ভিডিও আপনার দেখা লাগবে না। আমি একটা ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখলে আপনি এই সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আজকে আমি শর্ট করে বলে দিই, দেখেন যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কারণ কি এখানে হিয়ারিং দ্য নয়েজ এটা একটা ক্লজ, দ্য বয় ওক আপ এটা আরেকটা ক্লজ, তো দুইটা ক্লজ যখন থাকবে তখন সাবঅর্ডিনেট ক্লজ হিয়ারিং দ্য নয়েজ এটা কিন্তু বাক্য সম্পূর্ণ হয়নি, আর বাক্য সম্পূর্ণ হবে না এই কারণে, কারণ এখানে ভি প্লাস আইএনজি যুক্ত অংশ আছে এবং এইখানে আর কোনো ভার্ব নাই, সো এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখেন যখন সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের আইএনজি যুক্ত অংশ থাকবে তখন সেটা চোখ বুঝে আমরা পার্টিসিপল লাগাই দিব, সেটা চোখ বুঝে হচ্ছে আমরা পার্টিসিপল লাগাই দিব। ক্লিয়ার? আর আর এখানে জেনারেট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবার পার্টিসিপল এই কারণে হচ্ছে যে আপনি যদি অতীতে চলে যান, যে হিয়ারিং দ্য নয়েজ, নয়েজটা শুনে বয়টা উঠলো, তার মানে দেখেন সে কিন্তু নয়েজটা চলমান অবস্থায় কিছুক্ষণ ধরে শুনেছিল, যেটা চলমান অবস্থায় ছিল। তার মানে আমরা জানি যখন অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতে যখন চলমান অবস্থায় কোনো কিছু থাকবে, ভার্বের আইএনজি যুক্ত অংশটা যখন চলমান অবস্থায় থাকবে, কন্টিনিউয়াস অবস্থায় থাকবে, তখন সেটা পার্টিসিপল হবে। এখন হিয়ারিং দ্য নয়েজ, নয়েজটা কিন্তু সে চলমান অবস্থায় শুনতেছিল কিছুক্ষণ, যে কারণে আমাদের এটা পার্টিসিপল হয়েছে। সো আর কোনো প্রশ্ন নাই, 10টা প্রশ্ন আজকে সলভের অন্তর্ভুক্ত ছিল। এবং যদি আপনারা চান যে এই প্রশ্নগুলো হেল্পফুল, আপনাদের আরো অনেক প্রশ্নের সলভ দরকার, আমি রেডি করতেছি। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আসলে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন বিশ্ববিদ্যালয় কোর্সে আপনাদের প্রয়োজন, আমি সেগুলো সলভ করার ট্রাই করবো। এবং আজকে যদি কোনো প্রশ্নে এনি এনি দাগ মানে যে কোনো এনি নাম্বার অফ কোর্সেস, যে কোনো নাম্বার যদি আপনাদের সমস্যা থাকে, জাস্ট কল মি, যে আপনারা শুধু ওই প্রশ্নের নাম্বারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ওইটার উপরে আমি একটা ভিডিও বানাবো বিস্তারিত, ঠিক আছে? কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের আসলে সামনে কোন কোন বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিশনের জন্য প্রশ্ন প্রয়োজন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।